আজকের অনলাইন ক্লাসে আপনাদের আমি মামুনুর রশিদ স্বাগতম জানাচ্ছি। আমার পরিচিতি স্ক্রিনে দেয়া আছে। এটা নিয়ে বেশি কথা বলি না। ক্লাসে চলে যাই সরাসরি। পাঠ পরিচিতি। আমরা পড়ছিলাম ব্যবসায় পরিসংখ্যান। আজকে হলো অধ্যায় ২ বা ইউনিট ২ তথ্য প্রক্রিয়াকরণ ও তথ্য উপস্থাপন। এই অধ্যায় ২ তে ৩ টা অংশ আছে। ২.১ এ আছে শ্রেণীবদ্ধকরণ ও এর ব্যবহারের ক্ষেত্র। তারপরে ২.২ এ আছে ঘটন সংখ্যা বিন্যাস এবং ২.৩ এ আছে তথ্য উপস্থাপন। আসি ২.১ শ্রেণীবদ্ধকরণ ও এর ব্যবহারের ক্ষেত্র। এই অধ্যায়টা যদি পড়েন বা পাঠ শেষ করেন তাহলে আপনি যা বুঝতে পারবেন সেটা হলো শ্রেণীবদ্ধকরণের সংজ্ঞা জানতে পারবেন। শ্রেণীবদ্ধকরণের ক্ষেত্রে তথ্যের বৈশিষ্ট্যসমূহ জানতে পারবেন। বিভিন্ন প্রকার শ্রেণীবিন্যাসকরণ করতে পারবেন। শ্রেণীবদ্ধকরণের প্রয়োজনীয়তা ও এর ব্যবহার সম্পর্কে জানতে পারবেন। আসি শ্রেণীবদ্ধকরণ বা ইংলিশে বলে ক্লাসিফিকেশন কি জিনিস? বৈশিষ্ট্য অনুযায়ী তথ্যসমূহকে সাজানোর পদ্ধতিকে বলা হয় শ্রেণীবদ্ধকরণ। অর্থাৎ তথ্যগুলোর বৈশিষ্ট্য অনুযায়ী এগুলোকে সাজানোকে বলা হচ্ছে শ্রেণীবদ্ধকরণ। শ্রেণীবদ্ধকরণের সংজ্ঞা হলো কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তথ্য সারির এককগুলোকে কতগুলো শ্রেণী বা দলে সাজিয়ে উপস্থাপন করার পদ্ধতি বা কৌশলকে বলা হয় শ্রেণীবদ্ধকরণ। তাহলে কতগুলো বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে তথ্য সারির এককগুলোকে কতগুলো শ্রেণী বা দলে সাজিয়ে উপস্থাপন করার পদ্ধতি বা কৌশলকে বলা হচ্ছে শ্রেণীবদ্ধকরণ। শ্রেণীবদ্ধকরণ কোনো অনুসন্ধানের প্রকৃতি বা উদ্দেশ্যের উপরে নির্ভর করে প্রস্তুত করা হয়। শ্রেণীবদ্ধকরণ সম্পর্কে পরিসংখ্যানবিদ কনার বলেছেন, শ্রেণীবদ্ধকরণ বলতে প্রকৃত অর্থে বা ভাবগত অর্থে সাদৃশ্য ও যোগ্যতা অনুযায়ী উপাত্তসমূহের কতগুলো দলে বা শ্রেণীতে বিন্যস্ত করা। অর্থাৎ তথ্যসমূহকে সংগ্রহ করার পরে একই ধরনের তথ্যকে একসাথে নিয়ে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে শ্রেণীবদ্ধকরণ করা হয়। অর্থাৎ তাদের বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে শ্রেণীবদ্ধকরণ করা হয়। যেমন যে একই জাতীয় তথ্যগুলোকে একদিকে, একটু ভিন্ন জাতীয়গুলোকে আরেক দিকে করলে কি হয়? ২ টা সারি তৈরি হয়ে যায়, তথ্য সারি। ঠিক আছে? শ্রেণীবদ্ধকরণের প্রকারভেদ। আসি পরিসংখ্যানিক তথ্যসমূহের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধকরণ করা হয়। সাধারণত ৪ ধরনের ভিত্তির উপরে শ্রেণীবদ্ধকরণের কৌশল নেওয়া হয়। ১ নাম্বার হলো স্থানভিত্তিক শ্রেণীবদ্ধকরণ, ২ সময়ভিত্তিক শ্রেণীবদ্ধকরণ, ৩ গুণগত শ্রেণীবদ্ধকরণ এবং ৪ পরিমাণগত শ্রেণীবদ্ধকরণ। এখন আসি ভিত্তিক শ্রেণীবদ্ধকরণ কি জিনিস? বিভিন্ন এলাকা বা অবস্থানের উপরে ভিত্তি করে প্রাপ্ত তথ্যসমূহকে যে শ্রেণীতে বিভক্ত করে সাজানো হয় তাকে স্থানভিত্তিক শ্রেণীবদ্ধকরণ বলে। স্থানভিত্তিক শ্রেণীবদ্ধকরণকে ভৌগোলিক অবস্থান ভিত্তিক শ্রেণীবদ্ধকরণও বলা হয়ে থাকে। যেমন বিভিন্ন জেলায় উৎপাদিত ধান বা পাট ইত্যাদির তথ্যসমূহ যদি একটা সারিতে সাজাই তাহলে তাকে বলা হচ্ছে স্থানভিত্তিক শ্রেণীবদ্ধকরণ। ২ নাম্বার সময় ভিত্তিক শ্রেণীবদ্ধকরণ। বিভিন্ন সময়ের ভিত্তিতে প্রাপ্ত তথ্যসমূহকে শ্রেণীবদ্ধ করার পদ্ধতি বা কৌশলকে সময়ভিত্তিক শ্রেণীবদ্ধকরণ বলে। তথ্যকে সময়ের উপর নির্ভর করে অর্থাৎ দিন, মাস, বছর ইত্যাদি সময় অনুযায়ী ভাগ করে শ্রেণীবদ্ধকরণ করা হয়। যেমন ২০২০ সালে ২০০০
10 সালে বাংলাদেশের মোট জিডিপি ছিল এত। ২০১১ সালে মোট জিডিপি ছিল এত। ২০১২ সালে মোট এরকম সময়ের ভিত্তিতে তাহলে তাকে বলা হচ্ছে সময়ভিত্তিক শ্রেণীবদ্ধকরণ। গুণগত শ্রেণীবদ্ধকরণ। তথ্য সমগ্রকের গুণ বা প্রকৃতিগত পার্থক্য অনুসারে যে শ্রেণীতে বিভক্ত করা হয় তাকে গুণগত শ্রেণীবদ্ধকরণ বলা হয়। গুণগত শ্রেণীবদ্ধকরণ ২ ধরনের। একটা সরল গুণগত শ্রেণীবদ্ধকরণ, একটা হলো জটিল গুণগত শ্রেণীবদ্ধকরণ। আসি সরল গুণগত শ্রেণীবদ্ধকরণ। কোনো সমগ্রকের তথ্যসমূহকে গুণগত বৈশিষ্ট্য অনুযায়ী ২টি শ্রেণী বা দলে ভাগ করে যে শ্রেণী পাওয়া যায় তাকে সরল গুণগত শ্রেণীবদ্ধকরণ বলে। যেমন কোনো কোম্পানিতে দক্ষ ও অদক্ষ শ্রেণীতে বিভক্ত করে তথ্য নেওয়া হলে তাকে বলা হচ্ছে সরল শ্রেণী। অর্থাৎ মাত্র দুটো যদি কোনো তথ্যসমূহ যদি দুটো দলে ভাগ করা হয় তাহলেই তাকে বলা হচ্ছে সরল গুণগত শ্রেণীবদ্ধকরণ। জটিল গুণকরণ কোনো সমগ্রকের তথ্যসমূহকে একাধিক গুণের ভিত্তিতে বিভক্ত করে যে শ্রেণীবিন্যাস পাওয়া যায় তাকে জটিল গুণগত শ্রেণীবদ্ধকরণ। যেমন কোনো কোম্পানির শ্রমিকসমূহের শুধুমাত্র দক্ষতার উপর নির্ভর না করে শিক্ষা, তারপরে কই তাদের হ্যাঁ হ্যাঁ অন্যান্য কই activity, গ্যারেজ কই হ্যাঁ? ইত্যাদি গুণগত হ্যাঁ গুণের হ্যাঁ উপর ভিত্তি করে যে কই বাবা গ্যারেজ কোথায় গ্যারেজ ওই যে আসছে না না ফোন দিন আসি পরিমাণগত শ্রেণীবদ্ধকরণ। তথ্যসমূহ যখন পরিমাণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নেওয়া হয় তখন তাকে পরিমাণগত শ্রেণীবদ্ধকরণ বলা হয়। তাহলে আমরা শ্রেণীবদ্ধ অর্থাৎ ক্লাসিফিকেশন কিভাবে করব, শ্রেণী কিভাবে সাজাবো তার ৪ টা বৈশিষ্ট্য আছে। ৪ টা বৈশিষ্ট্য, একটার ১ম টা হলো স্থান, অর্থাৎ কোন জায়গার, কোন জেলার, কোন দেশের তথ্যসমূহকে যদি সাজাই তাহলে তাকে বলা হচ্ছে স্থানভিত্তিক। সময়ভিত্তিক, দিন, মাস, বছর, হ্যাঁ? বা এ ঘন্টা অনুযায়ী যদি কোনো তথ্যসমূহকে সাজানো হয় তাকে সময়ভিত্তিক শ্রেণীবদ্ধকরণ বলা হয়। গুণগত শ্রেণীবদ্ধকরণ বলতে কোনো বৈশিষ্ট্যের বিশেষ গুণের উপরে ভিত্তি করে যে শ্রেণীবদ্ধকরণ করা হয় তাকে গুণগত শ্রেণীবদ্ধকরণ বলে। পরিমাণগত শ্রেণীবদ্ধকরণ হলো কোনো পরিমাপের উপরে ভিত্তি করে যে শ্রেণীবদ্ধকরণটা করা হয় তাকে পরিমাণগত শ্রেণীবদ্ধকরণ বলে। আসি শ্রেণীবদ্ধকরণের প্রয়োজনীয়তা। আসলে কেন আমরা শ্রেণীবদ্ধকরণ করব? শ্রেণীবদ্ধকরণ অসংখ্য বিক্ষিপ্ত ও এলোমেলো তথ্যকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করে। ১ নাম্বার এটা হলো ১ম বৈশিষ্ট্য বা গুণ। ২ বলছে একই বৈশিষ্ট্যের তথ্যগুলোকে আলাদাভাবে সহজ আকারে শ্রেণী বা দলে প্রকাশ করে। ৩ বলছে তথ্য বিশ্বের বিভিন্ন শ্রেণীর প্রাধান্য সম্পর্কে ধারণা দেয়। ৪ ২ বা ততোধিক তথ্যসমূহ শ্রেণীবদ্ধকরণের তুলনা করতে সাহায্য করে। ৫ তথ্যের মাধ্যমে তথ্য বিশ্বের ধারণা দিতে শ্রেণীবদ্ধকরণ সাহায্য করে। তাহলে প্রশ্ন যদি আসে যে শ্রেণীবদ্ধকরণের প্রয়োজনীয়তা আলোচনা করুন। তাহলে শ্রেণীবদ্ধকরণের প্রয়োজনীয়তাগুলো এই: ১ অসংখ্য বিক্ষিপ্ত ও এলোমেলো তথ্যকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করে। ১ নাম্বার একই বৈশিষ্ট্যের তথ্যগুলোকে আলাদাভাবে সহজ আকারে শ্রেণী বা দলে প্রকাশ করে। ২ গেল। ৩ বলছে তথ্য বিশ্বের বিভিন্ন শ্রেণীর প্রাধান্য সম্পর্কে ধারণা দিবে। ৪ হচ্ছে ২ বা ততোধিক তথ্যসমূহ শ্রেণীবদ্ধকরণের তুলনা করতে সাহায্য করে। ৫ তথ্যের মাধ্যমে তথ্য বিশ্বের ধারণা দিতে শ্রেণীবদ্ধকরণ সাহায্য করে। এটা গেল আমাদের ২.১। আসি ২.২ ঘটন সংখ্যা বিন্যাস। ঘটন সংখ্যা বলতে তথ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করার পরে তালিকাবদ্ধ করা হয়। অতঃপর ঘটন সংখ্যা বিন্যাস করে তথ্যকে প্রক্রিয়াজাতকরণ করা হয়। তাহলে ২য় ধাপটা হলো শ্রেণীতে ভাগ করার পরে ২য় ধাপ হলো ঘটন সংখ্যা বিন্যাসকরণ। অর্থাৎ কোন তথ্যগুলো কতগুলো পরিমাণ কোন তথ্যটি কত পরিমাণে উপস্থিত সেটাকেই বলা হচ্ছে ঘটন সংখ্যা। এ পাঠ শেষে আপনি বলতে পারবেন সারিবদ্ধকরণের সংজ্ঞা, ঘটন সংখ্যার সংজ্ঞা, ঘটন সংখ্যার বিন্যাস কিভাবে সম্পন্ন করা হয়
এবং বিভিন্ন প্রকার সমস্যার সমাধান আমরা এখানে শিখব। তাহলে আমাদের পরিসংখ্যানের ১ম ধাপ হলো তথ্যগুলোকে আ সংগ্রহ করা। তারপরে এগুলোকে বিভিন্ন সারিতে ক্লাসিফিকেশন করা, ক্লাস অনুযায়ী ভাগ করা এবং ৩ নাম্বার হলো গঠন সংখ্যা বিন্যাস করা। ঠিক আছে? এখন আসি সারণীকরণ। তথ্যবিশ্ব থেকে প্রাপ্ত অশোধিত তথ্য নিয়মতান্ত্রিকভাবে সারি ও কলামে প্রকাশ করাকেই সারণীকরণ বলা হয়। সারণী বিভিন্ন ধরনের হতে পারে যেমন সরল, জটিল, একমাত্রিক, দ্বিমাত্রিক, বহুমাত্রিক। তাহলে সারণীকরণটা কি জিনিস? যে তথ্যবিশ্ব থেকে প্রাপ্ত অশোধিত তথ্য নিয়মতান্ত্রিকভাবে সারি ও কলামে প্রকাশ করাকেই সারীকরণ বলা হয়। সারণী বিভিন্ন ধরনের হতে পারে সরল, জটিল, একমাত্রিক, দ্বিমাত্রিক এবং বহুমাত্রিক। এরপরে আসি ঘটন সংখ্যা। ঘটন সংখ্যা বলতে আমরা কোনো নির্দিষ্ট সময়ে কোনো ঘটনা কতবার সংঘটিত হয় তার সংখ্যাকেই বোঝায়। একটা উদাহরণ দিয়েছি, কোনো সাবান কোম্পানিতে ১০ মিনিটের সাবান উৎপাদনের তথ্য নেয়া হলো। প্রতি মিনিটে উৎপাদনের সংখ্যা ১ম মিনিটে ৩ টি, ২য় মিনিটে ৪ টি, ৩য় মিনিটে ৫ টি এরকম করে তারপর ৪, ৭, ৮, ৫, ৮, ৫, ৪, ৫। তাহলে এইখানকার যদি আমরা এই তথ্যগুলোকে সাজাই, তাহলে তথ্যগুলোকে সাজালে ছোট থেকে বড় যদি সাজাই ৩, তারপর ৪, তারপরে ৫, তারপরে ৭, তারপরে ৮। তাই তো? এখানে ৬ কিন্তু নেই। এখানে দেখা যাচ্ছে ৪ ৩ বার আছে। তাহলে ৪ এর ঘটন সংখ্যা হলো ৩। ৪ আছে ৩ বার। এই যে এখানে দেখা যাচ্ছে ৪, এখানে ১, ৪, ৪ আর ৪। তাহলে ৪ আছে ৩ বার। ৫ আছে ৪ বার। তাহলে ৫ এর ঘটন সংখ্যা ১, ২, ৩, ৪। তাহলে ৫ এর ঘটন সংখ্যা হলো ৪। তারপরে এখানে তাহলে আমরা বুঝতে পারছি যে একাধিক এবং কি অন্যান্য সংখ্যাগুলো একবার করে আছে। তাহলে ৪ এর ঘটন সংখ্যা ৩ হবে এবং ৫ এর ঘটন সংখ্যা হবে ৪। ঘটন সংখ্যা আমরা বুঝতে পারলাম যে কি, যে তথ্য সারিতে তথ্যগুলো কতবার আছে, কোনটা তথ্য বেশি আছে, বা কোনটা তথ্য কম আছে, এই সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে ঘটন সংখ্যা। ঘটন সংখ্যা নিবেশন অর্থাৎ ঘটন সংখ্যা কেমন করে আমরা বিন্যাস করব। তথ্য বিশ্ব থেকে প্রাপ্ত তথ্যসমূহকে কতগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে ক্ষুদ্র শ্রেণীতে বিভক্ত করার পরে উক্ত শ্রেণীতে কতটি মান আছে তা গণনা করে যে সংখ্যাগুলো পাওয়া যায় তা সারণীর মাধ্যমে প্রকাশ করাকে বলা হচ্ছে ঘটন সংখ্যা বিন্যাস। তথ্য বিশ্ব থেকে প্রাপ্ত তথ্যগুলোকে নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপরে, হ্যাঁ, ক্ষুদ্র শ্রেণীতে যদি বিভক্ত করার পর প্রতিটা শ্রেণীতে কতটি করে মান আছে তা গণনা করে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেটা যদি সারণীর মাধ্যমে প্রকাশ করি তাহলেই তাকে বলা হচ্ছে ঘটন সংখ্যা বিন্যাস। ঘটন সংখ্যা বিন্যাস প্রস্তুতির পদ্ধতি। তথ্য বিশ্ব থেকে প্রাপ্ত তথ্য সাধারণত ২ ধরনের হয়। একটা হলো বিচ্ছিন্ন চলক, আরেকটা হলো অবিচ্ছিন্ন চলক। এখানে আসি বিচ্ছিন্ন চলকটা কি জিনিস? যে সকল চলক পূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় তাকে বিচ্ছিন্ন চলক বলে। যেমন কোন সাবান কোম্পানিতে উৎপাদিত সাবানের সংখ্যা প্রতি মিনিটে ৪, ৫, ৬, ৭ ইত্যাদি হয় তাহলে এ ধরনের তথ্যকে বিচ্ছিন্ন চলক বলে। বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে ঘটন সংখ্যা নিবেশন তৈরি করতে নিম্নলিখিত পদক্ষেপগুলো নিতে হবে। তাহলে বিচ্ছিন্ন চলকগুলো কি? যে পূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশ করা যাচ্ছে যে সমস্ত চলকগুলোকে তাকেই বলা হচ্ছে বিচ্ছিন্ন চলক। ১ম কলামে তাহলে বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে ঘটন সংখ্যা নিবেশনের ধাপগুলো হলো ১ম কলামে বিচ্ছিন্ন চলকের মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। অর্থাৎ ছোট থেকে বড় অনুযায়ী সাজাতে হবে। ২য় কলামে চলকের কোন মান কতবার পুনরাবৃত্তি হয়েছে বা তা গণনা করে টালি চিহ্ন দিতে হবে। ৩য় কলামে গণনাকৃত টালি চিহ্নকে সংখ্যায় লিখে প্রকাশ করতে হবে।
এবং এই তৃতীয় কলামের সংখ্যাকেই বলা হচ্ছে ঘটন সংখ্যা বিন্যাস। তাহলে কি প্রথমে এই বিচ্ছিন্ন চলকগুলোর ক্ষেত্রে প্রথমে কি করব আমরা? যে চলকগুলো দেয়া থাকবে এগুলোকে মানের উচ্চক্রম অনুসারে বা ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো। অনেক সময় মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয়, অনেক সময় মানের নিম্নক্রম অনুসারেও সাজানো হয়। হুম? তারপরে কি হবে? ২য় কলামে চলকের কোন মান কতবার পুনরাবৃত্তি হয়েছে তা গণনা করে টালি চিহ্ন দিতে হয়। এবং ৩য় কলামে ওই টালি চিহ্নকে সংখ্যায়, গাণিতিক সংখ্যায় লিখে প্রকাশ করা হয়। এবং এই ৩য় কলামকেই বলা হচ্ছে ঘটন সংখ্যা বিন্যাস। ঠিক আছে? এখন একটা উদাহরণ দিয়ে আমরা বুঝাই। কোন একটি সাবান ফ্যাক্টরিতে ১ মিনিট আমার সাবান ফ্যাক্টরির ১০ মিনিটে উৎপাদিত সাবানের তথ্য। অর্থাৎ আমরা যে আগে উদাহরণটা দিয়েছিলাম, ঠিক সেই একই উদাহরণটা, একই তথ্যগুলো দিয়ে অঙ্কটা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। উৎপাদিত সাবানের তথ্য প্রতি মিনিটে উৎপাদন ৩, ৪, ৫, ৪, ৭, ৫, ৮, ৫, ৪, ৫। এখন আমরা যদি এটাকে আ ঘটন সংখ্যা বিন্যাস করি, সেক্ষেত্রে হবে শিরোনাম হবে কি? সাবান কোম্পানিতে উৎপাদিত সাবানের ঘটন সংখ্যা বিন্যাস। ১ম কলামে বলা হয়েছে কি মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হবে। অর্থাৎ এই যে আমার মানগুলো দেয়া আছে তথ্যগুলো, এই তথ্যগুলো ছোট থেকে বড় অনুসারে সাজাতে হবে অথবা বড় থেকে ছোট অনুসারে সাজাতে হবে। তাহলে এই তথ্যগুলোর মধ্যে সবচাইতে ছোট আছে ৩, ৩ লিখেছি। তারপরে আছে ৪, ৪ লেখা হয়েছে। তারপরে আছে ৫, ৫ লেখা হয়েছে। তারপরে আছে ৭, ৭ লেখা ৬ নেই। হ্যাঁ, তারপরে ৭, তারপরে ৮। ঠিক আছে? এই ৮ পর্যন্ত সর্বনিম্ন মান হলো ৩, সর্বোচ্চ মান হলো ৮। এখন আমরা এখানে তথ্য সারিতে দেখব যে ৩ কয়বার আছে? দেখি এই যে ১ বার। আর আছে নেই। তাহলে তালি চিহ্ন দিয়ে বসালাম ১। তথ্য সারিতে ৪ আছে কয়বার? এই দেখেন ১ বার, ২ বার, ৩ বার। তাহলে ৪ এর তালি চিহ্ন হলো ৩। তথ্য সারিতে ৫ আছে কয়বার দেখি? ১, ২, ৩, ৪ বার আছে। ৫ আছে ৪ বার। তাহলে তালি চিহ্ন দিয়ে ৪ লিখব আমরা। তথ্য ৬ কোনো ৬ নেই। সে কারণে তথ্য সারিতে আমরা ৬ টাকে ৬ এর পাশে টালি চিহ্ন ০ বসাবো। ৭ আছে কয়বার দেখি? ১ বার। ৮ আছে ১ বার। তাহলে আমরা তথ্য সারিতে উৎপাদকগুলোকে এরকম মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিয়ে তারপরে টালি চিহ্ন বসিয়ে দেব। এবং ৩য় কলামে আমরা লিখব কি এই টালি চিহ্ন যেগুলো লিখছি এগুলোকে সংখ্যায় লিখব। যেমন ৩ কয়টা ছিল? টালি চিহ্ন দিয়েছিলাম ১। এখানে ঘটন সংখ্যা হবে ১। ৪ ছিল ৩, এই সংখ্যায় লিখব ৩। ৫, ৪ সংখ্যায় লিখব ৪। ০ সংখ্যায় ০ লিখে দেব। ৭ এ আছে ১, তাহলে ঘটন সংখ্যা এর ১। ৮ আছে ১, এর ঘটন সংখ্যা ১। মোট ১০ টি সংখ্যা। বোঝা গেল যে আসলে আমরা ঘটন সংখ্যা বিন্যাস কিভাবে করি? যে তথ্যগুলো যদি বিচ্ছিন্ন চলক থাকে, অর্থাৎ যদি সংখ্যা ভিত্তিক চলক থাকে, একটি করে সংখ্যা থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? ৩ টা ঘর করব, ৩ টা কলাম করব। কলাম করে আমরা ১ম কলামে লিখব উৎপাদিত সাবানের সংখ্যা প্রতি মিনিটে সংখ্যা প্রতি মিনিটে, তারপরে টালি চিহ্ন, তারপরে লিখব ঘটন সংখ্যা বিন্যাস। তারপরে এই তথ্যগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। ছোট থেকে বড় অনুসারে সাজাবো অথবা বড় থেকে ছোট অনুসারে সাজাবো। তারপরের ধাপ এই তথ্যগুলো যখন সাজিয়ে লেখা হলো, এই সংখ্যাগুলো কতবার উপস্থিত আছে আমাদের তথ্য সারিতে সেটাকে তালি চিহ্ন দিয়ে বসাবো। তারপরে ৩য় কলামে আমরা এই টালি চিহ্নগুলোকে গাণিতিক সংখ্যায় প্রকাশ করে লিখব। তাহলেই সেটা হবে আমাদের উৎপাদিত সেটা ঘটন সংখ্যা বিন্যাস। এরপরে আসি অবিচ্ছিন্ন চলক। এইখানে একটু সূত্রের কাজ আছে। অবিচ্ছিন্ন চলক কাকে বলা হচ্ছে? সেই সব তথ্যকে বলা হবে যা কোনো সীমানা বা পরিসরের মধ্যবর্তী যেকোনো সংখ্যা হবে এবং এর মান পূর্ণ সংখ্যা আকারে অথবা ভগ্নাংশ আকারে হতে পারে। যেমন দ্রব্যের মূল্যের তথ্য, বিভিন্ন ব্যবসায়িক লেনদেন, উৎপাদিত পণ্যের বাজার দর ইত্যাদি। অবিচ্ছিন্ন চলক বলছে কোনো
সীমানা বা পরিসরের মধ্যবর্তী যে কোনো সংখ্যাকেই বলা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। যেমন ৩ থেকে ৫, ৫ থেকে ৮, ৮ থেকে ১১ বা পা এভাবে দিলাম ০ থেকে ১০, ১০ থেকে ২০, ২০ থেকে ৩০ এইভাবে যখন সংখ্যাগুলো থাকবে তাকে বলা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে ঘটন সংখ্যা বিন্যাস তৈরির কৌশল হলো কি? ১ম এ শ্রেণী সীমা নির্ণয় করতে হবে। কোন তথ্যের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান বের করতে হবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্যকে বিস্তার বলে। তাহলে বিস্তার ইজ ইকুয়াল টু সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। অর্থাৎ বিস্তারকে যদি R দ্বারা প্রকাশ করি তাহলে R ইজ ইকুয়াল টু H মাইনাস L। এখানে H হলো সর্বোচ্চ মান এবং L হলো সর্বনিম্ন মান। বোঝা গেল? তাহলে অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে ঘটন সংখ্যা বিন্যাস করতে গেলে ১ম এ আমাকে শ্রেণীসীমাটা নির্ণয় করতে হবে। শ্রেণীসীমা কিভাবে নির্ণয় করব? সীমা নির্ণয় করব সর্বোচ্চ ওইখানে দেখব তথ্য সারিতে সর্বোচ্চ মান কোনটা এবং সর্বনিম্ন মান কোনটা। থেকে সর্বনিম্ন মানটা মাইনাস করলে যেটা পাবো তাকেই বলা হচ্ছে বিস বিস্তার। শ্রেণী সংখ্যা। তথ্যসমূহের পরিমাণের উপর নির্ভর করে শ্রেণী সংখ্যা নির্ণয় করা হয়। এক্ষেত্রে শ্রেণী সংখ্যা সমান √ তথ্য সংখ্যা। অর্থাৎ কোন তথ্য সারিতে যদি ১০০ টি তথ্য থাকে, তাহলে শ্রেণী সংখ্যা √১০০ ১০ টি। অন্য একটা পদ্ধতিতেও তথ্য শ্রেণী সংখ্যা নির্ণয় করা যায়। শ্রেণী সংখ্যাকে k দ্বারা প্রকাশ করলে k 1 প্লাস 3.312 log n। এখানে n তথ্য সংখ্যা। এই সূত্রটি স্ট্যাক বের করেছেন। তাহলে শ্রেণী সংখ্যা নির্ণয় করার ২ টো পদ্ধতি আছে। একটা হলো শ্রেণী সংখ্যা √ তথ্য সংখ্যা অথবা k = 1 + 3.312 log n। তাহলে আমাদের বিচ্ছিন্নতার ১ম এ আমাদের কি করতে হবে? শ্রেণী সীমা নির্ণয় করতে হবে। তারপরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে হবে। শ্রেণীর সীমা কিভাবে বের করব? স স তথ্য সারির সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান হলেই তাহলে শ্রেণীর সীমা পেয়ে যাব। শ্রেণীর সংখ্যা হলো তথ্যসমূহ যতগুলো থাকবে একে √ করলেই আ তাকে শ্রেণী সংখ্যা পাবো। অথবা এই যে লগের সূত্র দিয়ে শ্রেণী সংখ্যা বের করা যায়। তারপরের কাজ হলো শ্রেণী ব্যবধান। বিস্তারকে শ্রেণী সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে শ্রেণী ব্যবধান বলে। অর্থাৎ শ্রেণী ব্যবধানকে L দ্বারা যদি প্রকাশ করি L = R/K। তাহলে আমরা বিস্তারকে যদি শ্রেণী সংখ্যা অর্থাৎ আগের স্লাইডে দেখি একটু। আগে বিস্তারও পেয়েছি আমরা শ্রেণী সংখ্যাও পেয়েছি, তাই কি না? হ্যাঁ, শ্রেণী সংখ্যা পেয়েছি এবং বিস্তার পেয়েছি। বিস্তার R = H - L। তাহলে এখানে আমরা শ্রেণী সংখ্যাটাও পেয়েছি এবং বিস্তারও পেয়ে গেছি। তাহলে ১ম এ বলছে যে শ্রেণী ব্যবধান নির্ণয় করতে হবে। বিস্তারকে শ্রেণী সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে যে মান পাওয়া যাবে তাকে শ্রেণী ব্যবধান বলে। তাহলে শ্রেণী ব্যবধানকে যদি L দ্বারা প্রকাশ করি L = R/K। শ্রেণী ব্যবধান সর্বদা পূর্ণ সংখ্যা নিতে হবে। সাধারণত 7, ৫, ১০ অথবা ৫ দ্বারা বিভাজ্য সংখ্যা দ্বারা ভাজ্যনীয়। তাহলে কি করতে হবে? শ্রেণী ব্যবধান আমাদের কি করতে হবে? ৫ এবং ৫ বা ১০ দ্বারা বিভাজ্য হতে হবে। এ ধরনের নেওয়াটাই ভালো। মধ্যবিন্দু। কোন শ্রেণীর উচ্চমান ও নিম্নমানের যোগফলকে ২ দ্বারা ভাগ করলে ওই শ্রেণীর মধ্যবিন্দু পাওয়া যাবে। তাহলে শ্রেণীর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করব? কোন শ্রেণীর সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানকে যোগ করতে হবে। ১ম এ যোগ করে ২ দ্বারা ভাগ করলে তাহলে শ্রেণীর মধ্যবিন্দু পাওয়া যাবে। শ্রেণীর সীমা। প্রতি শ্রেণী নির্ণয়ের জন্য সর্বনিম্ন মানের সাথে শ্রেণী ব্যবধান যোগ করলে প্রতি শ্রেণীর উচ্চ বিন্দু পাওয়া যাবে। উক্ত নিম্নমান ও উচ্চ মানের সীমানা হলো প্রতি ঘরের শ্রেণী সীমা। তাহলে শ্রেণী সীমা কি জিনিস? ওই শ্রেণীর সর্বনিম্ন মানের সঙ্গে শ্রেণী ব্যবধান যদি যোগ করি তাহলেই তাকে বলা হচ্ছে
প্রতি শ্রেণীর উচ্চবিন্দু। নিম্নমান এবং নিম্নমানের সঙ্গে শ্রেণী ব্যবধান যোগ করলে উচ্চমান। ঠিক আছে? তাহলে নিম্নমানটা ১ম এ লিখবো, এর সঙ্গে শ্রেণী ব্যবধান যোগ করে যেটা হবে সেটাকেই বলা হচ্ছে শ্রেণীর উচ্চবিন্দু। তাহলে প্রতিটা শ্রেণীর নিম্নবিন্দু এবং উচ্চবিন্দু বা নিম্ন সংখ্যা এবং উচ্চ সংখ্যা থাকে। টালি চিহ্ন। শ্রেণীসীমার মধ্যে অবস্থিত তথ্য সংখ্যাটি টালি চিহ্ন দিয়ে প্রকাশ করাকে টালি চিহ্ন বলা হয়। প্রতি শ্রেণীতে প্রতি তথ্যের জন্য একটা চিহ্ন দিতে হয়। তবে ৫ টি তথ্য থাকলে ৪ টা টান দিয়ে একটা আড়াআড়ি টান দিতে হবে এখান থেকে এই পর্যন্ত। এখানে লেখাটা ওঠেনি। হ্যাঁ? তাহলেই তাকে বলা হচ্ছে তালি চিহ্ন। ঠিক আছে? ঘটন সংখ্যা। কোন শ্রেণীর টালি চিহ্নের মোট সংখ্যা হলো ওই শ্রেণীর ঘটন সংখ্যা এবং সকল শ্রেণীর মধ্যে অবস্থিত ঘটন সংখ্যার সমষ্টি হলো তথ্য সংখ্যা। তাহলে ঘটন সংখ্যা কি? ওই চিহ্ন দিয়ে আমরা যে সংখ্যাগুলোকে প্রকাশ করেছি ওইটাই হলো ওটা যদি গাণিতিক সংখ্যায় লিখি তাহলেই তাকে বলা হচ্ছে ঘটন। সকল ঘটন সংখ্যার যোগফল হবে ওই শ্রেণীর মধ্যে অবস্থিত ঘটন সংখ্যার সমষ্টি। পরে দেখাচ্ছি। যোজিত ঘটন সংখ্যা। শ্রেণীগুলোর ঘটন সংখ্যা পর্যায়ক্রমে যোগ করলে যে মান পাওয়া যায় তাকেই যোজিত ঘটন সংখ্যা বলে। সর্বশেষ প্রাপ্ত যোজিত ঘটন সংখ্যা তথ্য সংখ্যার সমান। একটা উদাহরণ না দিলে বোঝা যাবে না। উদাহরণটা দেই। হ্যাঁ? ৩০ টি কোম্পানির আয় লক্ষ টাকা ১৯৯৯-২০০০ সাল পর্যন্ত নিম্নে দেয়া হলো। সুবিধামতো শ্রেণী ব্যবধান নিয়ে ঘটন সংখ্যা বিন্যাস প্রস্তুত করো। তাহলে এই যে তথ্যটা নেয়া হয়েছে এটা কি সময়ের ভিত্তিতে না মানের ভিত্তিতে? মানে সময় এবং পরিমাণও ২ টাই আছে। তাই না? ১৯৯৯ থেকে ২০০০ পর্যন্ত এবং ৩০ টা শ্রেণী দেয়া আছে। শ্রেণীগুলো এভাবে লেখা আছে ২০, ২২, ৩৫, ৪২, ২৭, ৪৯, ৫৩, ৫৫, ৩৯, ৫৭, ১৮, ১৬, ২৩, ৩৭, ৩৫, ৪৮, ৬৫, ৬৫, ৫৮, ৬৭, ২৫, ২৯, ৬৮, ৬৫, ৪২, ৪৩, ৪৯, ৪৫, ৪৮, ৬৯, ৩০ টা সংখ্যা এরকম বিশৃঙ্খলভাবে দেওয়া আছে। তাহলে সমাধান স্যার কিভাবে আসে? সুবিধামতো শ্রেণী ব্যবধান নির্ণয় করতে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে। ১. বিস্তার বের করে নিতে হবে ১ম এ। আমরা জানি বিস্তার ইকুয়াল টু কি? h মাইনাস l। এখানে h হলো সর্বোচ্চ মান। দেখি আমরা এখানে 69 এর চেয়ে বেশি কিছু আছে কিনা? ডিসপ্লে নতুন প্যান্ট পরছি আমি 69 আমি নতুন প্যান্ট পরছি এখন দাও তো এবং প্যান্ট l ইজ ইকুয়াল টু সর্বনিম্ন মান। দেখি সর্বনিম্ন মান ১৬ এর চেয়ে কম আছে কিনা? ১৬ এর চেয়ে কোন ছোট মান এখানে নেই। তাহলে এই বিস্তার হবে তথ্য সারির বিস্তার হলো সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। সর্বোচ্চ মান ৬৯, সর্বনিম্ন মান ১৬। ৬৯ থেকে যদি ১৬ মাইনাস করি আমরা পেয়ে যাব ৫৩। তাহলে এই তথ্য সারির বিস্তার হলো 53 বা ৫৩। শ্রেণী সংখ্যা। আমরা জানি শ্রেণী সংখ্যা কি? ওই ইয়াকে যদি রুট করি শ্রেণী তথ্যগুলোকে রুট করলেই আমরা শ্রেণী সংখ্যা পাবো। k √n। n হলো এখানে তথ্য সংখ্যা আছে ৩০ টি কোম্পানি ৩০ টা তথ্য দেয়া আছে। তাহলে √3 5.47 অথবা আমরা যে আরেকটা লগ দিয়ে সূত্র বলেছিলাম যে ১ প্লাস 3.312 লগ ৩০। তাহলে আমরা পেয়ে যাব 5.47। যেকোনো যে ২ টা পদ্ধতি দিব না, যেকোনো একটা পদ্ধতিতে বের করব। ঠিক আছে? তাহলে এখানে বিস্তার পেলাম, শ্রেণী সংখ্যা পেয়ে গেলাম। আসি এর পরেরটা হলো শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান আমরা জানি L is equal to R divided by K বা L is equal to বিস্তার divided by শ্রেণী সংখ্যা। তাহলে আমাদের এখানে বিস্তার ছিল ৫৩ এবং শ্রেণী সংখ্যা হয়েছে 5.74। তাহলে শ্রেণী ব্যবধান হবে 9.68 অর্থাৎ বেশি না ধরে আমরা 9 রাউন্ড ফিগারটা ধরলেই ভালো হবে ৯।
শ্রেণী ব্যবধান হতে সর্বনিম্ন বিন্দু ১৬ এর সাথে ৯ যোগ করলে যে মানটি পাওয়া যাবে অর্থাৎ ২৫ হবে ওই শ্রেণীর উচ্চ মান অর্থাৎ প্রথম শ্রেণীর সীমা হবে ১৬ থেকে ২৫। বুঝা গেছে জিনিসটা? কি হলো? শ্রেণী ব্যবধান যেটা, তাহলে এখানকার সর্বনিম্ন মান ছিল ১৬ এর সঙ্গে তুমি ক্লাস শ্রেণী করতেছো? এর সঙ্গে যদি শ্রেণী ব্যবধান যোগ করি ৯ যোগ করো। করি তাহলে সর্বোচ্চ বিন্দু হবে শোনা যাচ্ছে? ২৫। শোনো। স্যার যে উচ্চমান প্রথম শ্রেণীর সীমা হবে কি ১৬ থেকে ২৫। তাহলে আয়ের ঘটন সংখ্যা বিন্যাসে এরকম হবে। কথা বলো, আয় ক্লাস লক্ষ করতেছি। টাকায় কথা বলো দাদা, শোনো তো। প্রথম শ্রেণীর সর্বনিম্ন মান ১৬ এবং সর্বোচ্চ মান ২৫। ১৬ থেকে ২৫ আমাদের প্রশ্নে দেয়া আছে যে তথ্যগুলোকে বিশৃঙ্খলভাবে সাজানো আছে। ১৬ থেকে ২৫ এর মধ্যে কতটি সংখ্যা? ভাই হুমায়ুন ভাই একটু আনমিউট করুন ভাই। ১৬ থেকে ২৫ কতটি আছে? এখানে তালি চিহ্ন দিয়ে সেটা প্রকাশ করতে হবে। এখানে ১৬ থেকে ২৫ আছে ৫ টি। তালি চিহ্ন দিয়ে ৫ টি লিখলাম। তারপরে আমরা পরবর্তী শ্রেণীতে যাব। পরবর্তী শ্রেণীতে কি আছে? ২৬ থেকে ৩৫। ২৬ এর সঙ্গে অর্থাৎ ২৫ এর পরের সংখ্যাটা লিখতে হবে। ২৫ এর পরেরটা লিখে ২৬ থেকে ২৬ এর সঙ্গে ৯ যদি যোগ করি ২৬ থেকে ৩৫। এভাবে ৩৬ থেকে ৩৬ এর সঙ্গে যদি ৯ যোগ করি তাহলে ৪৫, ৪৬ এর সঙ্গে ৯ যোগ করলে ৫৫, ৫৬ এর সঙ্গে যদি 9 যোগ করি ৬৫, ৬৬ এর সঙ্গে ৯ যোগ করলে ৭৫। যেহেতু সর্বোচ্চ মান হলো 69 সেই কারণেই 75 পর্যন্ত 60 থেকে 75 পর্যন্ত নেয়া আসে। তাহলে এই আমাদের এটা বোঝা গেল। শ্রেণীবিন্যাসটা বোঝা গেল, হ্যাঁ? এখন আমরা গুণে দেখব যে ১৬ থেকে ২৫ এর মধ্যে কয়টি আছে তালি চিহ্ন দিয়ে বসাবো। যেমন এখানে ৫ টি ছিল ৫ টি বসিয়েছি। ২৬ থেকে ২৫ আ আ কয়টি থাকবে? এখানে আছে ২ টি, ২ টি বসালাম। ৩৬ থেকে ৪৫ আছে ৭ টি। হ্যাঁ? তালি চিহ্ন দিয়ে ঠিক সেভাবে বসাবো। যে ওইখানে যেমন আড়াআড়ি টানটা ৪ এর পরে আড়াআড়ি টানটা ছিল না, এখানে আড়াআড়ি টানটা দিয়ে দেওয়া হয়েছে। ৪৬ থেকে ৫৫ আছে ৬ বার। ৫৬ থেকে ৬৫ আছে ৫ বার, ৬৬ থেকে ৭৫ আছে ৫ বার। এই ঘটন সংখ্যাগুলোকে আমরা কি করব এখন? যদি গাণিতিক সংখ্যায় লিখি তাহলে একেবারে তালি চিহ্নগুলোকে যদি গাণিতিক চিহ্ন দিয়ে প্রকাশ করি তাহলেই তাকে বলা হচ্ছে ঘটন সংখ্যা। তাহলে কি তালি চিহ্ন এখানে ১ম সংখ্যাটা আছে, ১ম শ্রেণীতে আছে ৫ টি, ২য় শ্রেণীতে আছে ২ টি, তৃতীয় শ্রেণীতে আছে ৭ টি, চতুর্থ শ্রেণীতে আছে ৬ টি, পঞ্চম শ্রেণীতে আছে ৫ টি এবং ষষ্ঠ শ্রেণীতেও আছে ৫ টি। এখন মধ্যবিন্দু আমরা কিভাবে নির্ণয় করব? বলছিলাম প্রতি শ্রেণীর সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান যোগ করে একে যদি ২ দ্বারা ভাগ করি তাহলেই তাকে বলা হচ্ছে তাহলে আমরা মধ্যবিন্দু পেয়ে যাব। যেমন ১৬ আর ২৫ যোগ করে একে ২ দিয়ে ভাগ। ২৬ আর ৩৫ যোগ করে একে ২ দিয়ে ভাগ। ৩৬ এর সঙ্গে ৪৫ যোগ করে ২ দিয়ে ভাগ। ৪৬ এর সঙ্গে ৫৫ যোগ করে ২ দিয়ে ভাগ করব। ৫৬ আর ৬৫ যোগ করে ২ দিয়ে ভাগ করব। ৬৬ এবং ৭৫ যোগ করে ২ দিয়ে ভাগ করলে তাহলেই আমরা মধ্যবিন্দু পেয়ে যাব। ক্রমযোজিত ঘটন সংখ্যা। এখানে আরো কিছু জিনিসগুলো থাকে তাতে বলা হচ্ছে এই তথ্যগুলোকে আমাদের দরকার হয়। সেই কারণে এই ৩ টা তথ্য আলাদা একটু আ বুঝিয়ে দিয়েছি। সেটা হলো কি ক্রমযোজিত ঘটন সংখ্যা বলতে কি বোঝায়? ঘটন সংখ্যা বিন্যাস টেবিলে ১ম শ্রেণী থেকে শেষ শ্রেণী পর্যন্ত প্রতি শ্রেণীর ঘটন সংখ্যাকে ধারাবাহিকভাবে যোগ করে পর্যায়ক্রমে প্রতি শ্রেণীর বিপরীতে স্থাপন করে যে মান পাওয়া যায় তাকে ক্রমযোজিত ঘটন সংখ্যা বলে। যেমন একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। এই যে এখানে যেমন ঘটন সংখ্যা ছিল ৫। তাহলে ১ম শ্রেণীর ক্রমযোজিত ঘটন সংখ্যা হবে ৫। দ্বিতীয় শ্রেণীতে হবে কি? এই ১ম শ্রেণী যোগ ২য় শ্রেণী। ক্রমে যোগ করতে হবে, হ্যাঁ? তাহলে ২য় শ্রেণীর ক্রমযোজিত ঘটন সংখ্যা হবে ৭। তৃতীয় শ্রেণীর ঘটন সংখ্যা হবে ৫ আর ৭ এর সঙ্গে ৭ এর সঙ্গে আবার ৭ যোগ করলে। চতুর্থ শ্রেণীর এর সঙ্গে আবার ৬ যোগ করতে হবে। পঞ্চম শ্রেণীতে এসে ওই টোটালের সঙ্গে ৫ যোগ করতে হবে। এরকম করে এই ক্রমে যোগ করাকে বলা হচ্ছে ক্রমযোজিত ঘটন সংখ্যা। আপেক্ষিক ঘটন সংখ্যা।
ঘটন সংখ্যা বিন্যাস টেবিলে প্রতি শ্রেণীর ঘটন সংখ্যাকে মোট ঘটন সংখ্যা দ্বারা ধারাবাহিকভাবে ভাগ করে পর্যায়ক্রমে প্রতি শ্রেণীর বিপরীতে স্থাপন করে যে মান পাওয়া যায় তাকে আপেক্ষিক ঘটন সংখ্যা বলে। শতকরা ঘটন সংখ্যা বিন্যাস টেবিলের প্রতি শ্রেণীর আপেক্ষিক ঘটন সংখ্যাকে ১০০ দ্বারা গুণ করে উক্ত শ্রেণীর বিপরীতে স্থাপন করে যে মানগুলো পাওয়া যাবে তাকে শতকরা ঘটন সংখ্যা বলে। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। তাহলে ক্রমযোজিত ঘটন সংখ্যা কি? শ্রেণীবিভাজন ০ থেকে ১০, ১০ থেকে ২০, ২০ থেকে ৩০, ৩০ থেকে ৪০, ৪০ থেকে ৫০। তাহলে যদি ধরে নেই ঘটন সংখ্যা এর ছিল ২, এর ছিল ৪, এর ছিল ৮, এর ছিল ৫, এর ছিল ১। সেক্ষেত্রে ক্রমযোজিত ঘটন সংখ্যা বললাম কি? ১ম শ্রেণীর ঘটন সংখ্যা হবে ২, দ্বিতীয় শ্রেণীর সঙ্গে হবে এই ২ এর সঙ্গে ৪ যোগ করে ৬, তৃতীয় শ্রেণীতে হবে এই ৬ এর সঙ্গে ৮ যোগ করে ১৪, চতুর্থ শ্রেণীতে যে হবে ১৪ র সঙ্গে এই ৫ যোগ করে হবে ১৯, পঞ্চম শ্রেণীতে হবে এই ১৯ এর সঙ্গে ১ যোগ করলে ২০। তাহলে কি হলো? যে ঘটন সংখ্যাগুলো ক্রমে যোগ করে তার নির্দিষ্ট শ্রেণীতে লেখাকেই বলা হচ্ছে ক্রমযোজিত ঘটন সংখ্যা। এই শেষ যে ক্রমযোজিত শেষ শ্রেণীর যে ক্রমযোজিত ঘটন সংখ্যা হবে এর এবং ঘটন সংখ্যার যোগফল একই হয়। তারপর কি বলছে? আপেক্ষিক ঘটন সংখ্যা। ঘটন সংখ্যা বিন্যাস টেবিলের প্রতি শ্রেণীর ঘটন সংখ্যাকে মোট ঘটন সংখ্যা দ্বারা ধারাবাহিকভাবে ভাগ করে পর্যায়ক্রমে প্রতি শ্রেণীর বিপরীতে স্থাপন করে যে মান পাওয়া যাবে তাকে আপেক্ষিক ঘটন সংখ্যা বলে। তাহলে প্রতি শ্রেণীর ঘটন সংখ্যাকে মোট ঘটন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই শ্রেণীর ঘটন সংখ্যা ছিল কত? ২ এবং মোট ঘটন সংখ্যা হলো ২০। ২ ভাগ ২০ 0.10 এর ঘটন সংখ্যা ছিল ৪। ৪ কে যদি ২০ দ্বারা ভাগ করি তাহলে 0.20 এর ঘটন সংখ্যা ছিল ৮। ৮ কে যদি ২০ দ্বারা ভাগ করি 0.40 এর ঘটন সংখ্যা ছিল ৫। ৫ কে যদি ২০ দ্বারা ভাগ করি 0.25 এর ঘটন সংখ্যা ছিল ১। ১ কে যদি ২০ দ্বারা ভাগ করি 0.05 এখন শতকরা ঘটন সংখ্যা কি? এই ঘটন সংখ্যাকে মোট ঘটন সংখ্যা দিয়ে ভাগ করে ১০০ দিয়ে গুণ করলে তাকে শতকরা ঘটন সংখ্যা, শতকরা আপেক্ষিক ঘটন সংখ্যা বলে। ঠিক আছে? এই যে ১০০ দ্বারা শুধু গুণ করলেই তাকে বলা হচ্ছে শতকরা ঘটন সংখ্যা। আমার মনে হয় এটা বোঝা গেছে। পরের স্লাইডে যাই। ২.৩ তথ্য উপস্থাপন। প্রাপ্ত তথ্যসমূহকে সহজবোধ্য করে জানার জন্য নকশা ও লেখের মাধ্যমে উপস্থাপন করা যায়। তথ্যসমূহের তুলনামূলক আলোচনা ও অর্থবহ করে জানার জন্য লেখ বা নকশার মাধ্যমে উপস্থাপন কৌশলকেই তথ্য উপস্থাপন বলে। এ পাঠ শেষে আপনি কি বলতে পারবেন? লেখকি এবং উপস্থাপন কৌশল, নকশার সংজ্ঞা এবং উপস্থাপন কৌশল, বিভিন্ন সমস্যার সমাধান। লেখচিত্র, লেখচিত্র ছক কাগজে তথ্যসমূহ স্থাপন করে উপস্থাপন করা হয়। এক্ষেত্রে ঘটন সংখ্যা বিন্যাস বা কালীন সারির মাধ্যমে প্রাপ্ত তথ্য